উখিয়ার গহীন পাহাড়ে আরসার আস্তানায় র্যাবের অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার, গ্রেফতার 2। বাংলাদেশে পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া কর্মকাণ্ড প্রশংসনীয় বললেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ডাক্তার লাটানিয়া কানেম। জয়পুরহাটে বুলু মিয়া হত্যা মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা। ফেনীতে সংযোগ সড়ক না থাকায় সিলোনিয়া নদীর উপর নির্মিত ব্রিজটি ব্যবহার করা যাচ্ছে না, ভোগান্তিতে 6 গ্রামের বাসিন্দারা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত সংবাদ। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়েছে। আরসার 2 সদস্যকে গ্রেপ্তারও করা হয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় র্যাব। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গুলি বিনিময় হয়। এক পর্যায়ে মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগীকে আটক করা হয়। তিনি আরও বলেন, গহীন পাহাড়ে আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়েছে। এদিকে উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড ও রকেট শেল ধ্বংসকরণে কাজ করছে রামু সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। হত্যা মামলা সহ একাধিক মামলার খবর আমরা পেয়েছি। আর পরবর্তী যে আরেকজন যে তার সহযোগী অর্থাৎ রিয়াজ, এই রিয়াজের নামেও একটি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। বাংলাদেশে পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া নানামুখী কর্মকাণ্ড প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস UNFP এর নির্বাহী পরিচালক ডাক্তার নাটালিয়া কানেম। মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন শ্রেণী পেশার নারীদের সাথে মতবিনিময়কালে একথা জানান তিনি। এর আগে তিনি ঢাকা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে তুলসীঘাট হেলিকপ্টারে অবতরণ করলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার ABM আবু হানিফ, পুলিশ সুপার কামাল হোসেন, জেলা প্রশাসকের পক্ষে NDC জুয়েল মিয়া ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত MV আবদুল্লাহ জাহাজের নোয়াখালীর নাবিক আনোয়ারুল হক রাজু প্রায় 5.5 মাস পর বাড়ি ফিরেছেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 5.5 মাসের বেশি সময় পর রাজুকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বাবা মা। কেউ কেউ খুশিতে কাঁদতে থাকেন। এখন পরিবারে বইছে উৎসবের আমেজ। নাবিকদের দ্রুত সময়ে মুক্তিতে প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন নাবিকের স্বজনরা। মঙ্গলবার রাত 10:30টার দিকে চট্টগ্রাম থেকে তাকে নিয়ে ফিরে আসেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের রামপুর ইউনিয়নের গ্রামের বাড়িতে। এ সময় তাকে বরণ করে নেন স্বজনরা। জয়পুরহাটে বুলু মিয়া হত্যা মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও একই সঙ্গে প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ 2 আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই নজরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন। মুন্সিগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। সকালে পৌরসভার খাসকান্দি এলাকায় বসতঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশ নিহত নারীর মরদেহ স্বামীর বসতঘর থেকে উদ্ধার করে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে স্বামী শাহজালালই তাকে লাঠি দিয়ে আঘাত করে গতকাল রাতে যে কোনো সময় কুপিয়ে হত্যা করে। সন্দেহভাজন স্বামী শাহজালালকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামী নুরুন নবী শেখকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক আব্দুস সালাম খান আজ এই রায় আদেশ দেন। সরকার পক্ষের আইনজীবী জানান, 2011 সালের 25 আগস্ট খুলনার বেলায়েত হোসেন সড়কে আসামি নুরুন নবী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। মরদেহ এবং তার শিশুকে একটি ঘরে তালাবদ্ধ করে রেখে পালিয়ে যায়। পরে মৃত জোহরা খাতুনের ভাই বাদী হয়ে খুলনা থানায় মামলা করে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান অবসরপ্রাপ্ত বলেছেন, উপজেলা নির্বাচনের প্রথম দফায় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতির হার বেশ কম ছিল। তখন কৃষকরা ক্ষেত থেকে বোরো ধান তোলায় ব্যস্ত থাকায় এমনটা হয়। তাছাড়া দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল এবার নির্বাচনে অংশ নিচ্ছে না, তাদেরও বেশ ভোটার রয়েছে, এটাও ভোটার উপস্থিতি কম হওয়ার একটি কারণ। বুধবার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা নির্বাচনে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ঢাকার ধামরাই উপজেলা নির্বাচনের প্রচারণার সময় দুই প্রার্থীর সংঘর্ষ হয়েছে। চরসুঙ্গুর বাজারে আনারস মার্কার প্রার্থী আব্দুল লতিফ ও তার সমর্থকদের সাথে মোটরসাইকেল মার্কার সমর্থকদের সংঘর্ষ হয়। এতে আহত হয় 10 জন। আহতদের থেকে একজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা খান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম বহির্নোঙর থেকে 12 ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। বিদেশি জাহাজে ডাকাতির উদ্দেশ্যে ইঞ্জিন চালিত নৌকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজন। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র ও 12টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল এবং আটককৃত ডাকাত দলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়। দুপুরে বিসিজি বেস ক্যাম্প চট্টগ্রাম এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় কোস্টগার্ড পূর্বজনের কমান্ডার সাজ্জাদ রায়হান। রাজশাহী মহানগরী ছাত্র শিবিরের আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান সহ জামাত শিবিরের 11 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাব 5-এর সদস্যরা। ব্রিফিংয়ে র্যাব 5-এর অধিনায়ক জানান, আটককৃতরা ছাত্র শিবির ও জামাতের নেতাকর্মীর পরিচয় গোপন রেখে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, জমি দখলের সাথে জড়িত। তাদের চাঁদা না দিয়ে এলাকায় কেউ বাড়ি নির্মাণ করতে পারত না। গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়ায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের ঘটনায় দুপুরে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার স্বজনরা। পরে সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে অবরোধকারীরা। অবরোধ চলে 2 ঘন্টা। পরে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ সুপার আল বেলালি আফিফা আসিকুল হত্যার বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। 1 মাস 8 দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে চাঁদপুর 150 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। গত 5 এপ্রিল জেনারেটর বেয়ারিংয়ের ওয়েল লিকেজ থেকে ছোট আকারের অগ্নিকাণ্ডে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রটি। মঙ্গলবার দিনগত রাত 3টায় গ্যাস সংকট নিয়ে 150 মেগাওয়াট ইউনিটের মধ্যে 50 মেগাওয়াট উৎপাদনে যেতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল আফসার জানান, 2022 সালের ডিসেম্বর মাস থেকে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে দীর্ঘ 14 মাস বন্ধ থাকার পর চলতি বছরের মার্চের 10 তারিখে 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন গ্যাস টারবাইন 100 মেগাওয়াট ইউনিট উৎপাদনে আসে। তবে অপর 50 মেগাওয়াট ইউনিট এখনও চালু করা সম্ভব হয়নি। এপ্রিল মাসের 5 তারিখে জেনারেটর বেয়ারিংয়ের ওয়েল লিকেজ থেকে ছোট আকারের অগ্নিকাণ্ডে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। সেই স্পেয়ার পার্টস আনার পরে আমরা এখন সংরক্ষণ কাজ শেষে বিদ্যুৎ কেন্দ্রটি চালু করতে সক্ষম হয়েছি। কুড়িগ্রামের বাজারে পাইকারি পর্যায়ে বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। গত এক সপ্তাহে 100 ডিম বেড়েছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। গত সপ্তাহে 30টি ডিমের এক খাঁচা যেখানে খুচরা বিক্রেতা পাইকারের কাছে থেকে 260 টাকায় ক্রয় করতেন, তা আজ 325 টাকায় ক্রয় করতে হয়েছে। প্রতিটি ডিমে দাম বেড়েছে 2 টাকা থেকে 2 টাকা 50 পয়সা পর্যন্ত। অন্যদিকে খুচরা বিক্রেতারা প্রতি হালি ডিম বিক্রি করছেন 50 টাকারও উপরে। বাজারে ডিমের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার সংযোগ সড়ক না থাকায় সিলোনিয়া নদীর উপর নির্মিত ব্রিজটি ব্যবহার করতে পারছেন না হাজারো মানুষ। প্রায় 6 কোটি টাকা ব্যয় ব্রিজটি ব্যবহার করতে না পারায় ভোগান্তিতে 6 গ্রামের 50,000-এর বেশি মানুষ। প্রতিনিধি আমিন চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। ফেনীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় 6 কোটি টাকা ব্যয়ে পরশুরাম ও ফুলগাজী উপজেলার মাঝামাঝি সিলোনিয়া নদীর উপর ব্রিজ নির্মাণের কাজ শেষ হয় 1 বছর আগে।
তবে দুই পাশের মাত্র 210 মিটার সংযোগ সড়কের অভাবে কাজে লাগাতে পারছে না দুই উপজেলার 6 গ্রামে প্রায় 50,000 মানুষ। যাতায়াত করতে হচ্ছে 2-3 কিলোমিটার ঘুরে। নিত্যদিনের এই ভোগান্তিতে বিরক্ত এলাকাবাসী। মানুষ চলাফেরা করতে সমস্যা হচ্ছে, কোনো কিছু এখান দিয়ে যান চলাচল করতেছে না। কৃষকের কষ্ট জনগণ আটকে পাইতেছে না। রাস্তাটা আমাদের একান্ত প্রয়োজনীয়, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। এখান থেকে 1 থেকে 1.5 কিলো রাস্তাটা যদি বাঁধানো হয় তাহলে এই ব্রিজের সফলতা বেরিয়ে আসবে। মনতলা গ্রাম পর্যন্ত সংযোগ না থাকাতে সরকারের এত টাকা ব্যয়ের ব্রিজটি আসলে মানুষের উপকার আসতেছে না। সরকারের কাছে আমরা আবেদন করতেছি রাস্তাটা সহসায় সম্পূর্ণ করার জন্য। বৃষ্টি নির্মাণের সময় সংযোগ সড়কটি ঠিকাদারদের কাজের মধ্যে ছিল না। পরে সংযোগ সড়কটি করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রকৌশল অধিদপ্তর। যেহেতু আমাদের এই প্রজেক্টে ল্যান্ড অ্যাকুইজিশন ধরা ছিল না, আমরা জনগণের সাথে পার্টিসিপেশন, জনগণকে বুঝায়ে তাদের সাথে তাদেরকে মোটিভেট করে আমরা ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণ চেষ্টা করে যাচ্ছি এবং সেভাবে আমরা সফল হয়েছি। কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। SM হামিম, মাই টিভি। এবার আমাদের কৃষি। রাজশাহীতে বাগান থেকে গুটি জাতের আম পাড়ার মধ্য দিয়ে শুরু হয়েছে বাজারজাত। এর মধ্য দিয়ে বাজারে উঠেছে এই মৌসুমের প্রথম আম। তবে ভালো মানের জাত গোপালভোগ পাড়া শুরু হবে আগামী 25 তারিখের পর থেকে। ভোর থেকেই রাজশাহীর আম চাষিরা বাগান থেকে আম পাড়া শুরু করে। তবে গুটি আম এখনও ভালোভাবে পরিপক্ক না হওয়ায় সব বাগানে পাড়া শুরু হয়নি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার যান্ত্রিকীকরণ কর্মসূচির আওতায় টাঙ্গাইল সদর উপজেলার আনুষ্ঠানিকভাবে বোরো ধান কর্তন শুরু হয়েছে। সকালে জমির পাকা বোরো ধান কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে কর্তন করে কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আক্তার। এ সময় উপজেলা কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে পাট বীজ, আউশ ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠান হয়েছে। এ সময় 50% ভর্তুকিতে হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। উপজেলা পরিষদে এই হারভেস্টার বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়িত এ সময় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল 3 আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। সাতক্ষীরার পাটকেল ঘাটা খাদ্য গুদামে এরই বড় মৌসুমের ধান চাল সংগ্রহের উদ্বোধন হয়েছে। সকালে পাটকেল ঘাটা খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন সাতক্ষীরা 1 আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন। এ সময় খাদ্য গুদাম কর্তৃপক্ষ জানান, চলতি মৌসুমে 5,500 মেট্রিক টন সিদ্ধ ও 628 মেট্রিক টন আতপ চাল সহ মোট 217 টন ধান কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। ঢাকার ধামরায় 2023-24 অর্থ বছরের উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল অর্থায়নে আধুনিক প্রযুক্তির মাধ্যমে 50 একর জমির কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটা উদ্বোধন হয়েছে। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বেনজির আহমদ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম। বগুড়াতে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সঠিক সময় ভালো বীজ ও কীটনাশক পাওয়ায় এবং প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। তবে ফলন ভালো হলেও তীব্র গরমে ধান কাটা শ্রমিক সংকট আর শ্রমিক মজুরি বেশি হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। বগুড়া ব্যুরো প্রধান লতিফুল করিমের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শারমিনের রিপোর্ট। ভালো বীজ, সার ও পর্যাপ্ত কীটনাশক সরবরাহের সাথে পানি সেচ সঠিক সময়ে পাওয়ায় এবার বগুড়ায় বোরো ধানের উৎপাদন হয়েছে বিঘা প্রতি 24 থেকে 25 মণ। ধানের উৎপাদন খরচ, শ্রমিক সংকট ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় ফসলি জমির ধান কাটতে কিছুটা ব্যাঘাত ঘটছে। তবে বাজারে ধানের দাম ভালো থাকলে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবে বলে প্রত্যাশা কৃষকদের। কীটনাশক ওষুধ খুব ভালো পাওয়াতে ধানের ফসলটা উন্নত মানের ভালো আছে। এই কামলার টাকা বেশি লেগেছে কাটতে,
এতে আমাকে ব্যাপারটা হচ্ছে। কিন্তু ধানের দাম অনেক কম আছে, কিন্তু কিষানের দাম বেশি। এই ধানের দাম এবার চড়া হলে তাহলে সব সুবিধা হবে। ধানের দামটা বাড়িয়ে দিলে গাড়ি চলায় একটু আয় হবে। বাজারের দাম ভালো পাবে উল্লেখ করে জেলায় এখন পর্যন্ত কৃষকেরা শতকরা 40% ফসল ঘরে তুলেছেন এবং পরিবেশ ভালো থাকলে 100% ফসল ঘরে তুলতে পারবে বলে আশা প্রকাশ করেছেন কৃষি বিভাগ। আমরা আশা করছি যদি আবহাওয়া এরকম ভালো থাকে আগামী অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের কৃষক ভাইরা তাদের এই যে কাঙ্ক্ষিত ধান সেটা তাদের ঘরে তুলতে পারবেন। একদিকে গরমের প্রভাব, অপরদিকে শ্রমিক সংকট, এ যেন মরার উপর খরার ঘা। ধানের বাজার ঠিক থাকলে কৃষকেরা এই ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নার্সারি থেকে ফল চুরি করাকে কেন্দ্র করে রাতের আধারে নার্সারিতে থাকা প্রায় 10 লাখ টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মইনুদ্দিন 7 জনকে আসামি করে কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন। কসবা থানা অফিসার ইনচার্জ রাজু আহমদ জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষমতা সবার হাতে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জাহিদ মালেক। গোপালপুর সরকার পাড়ার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বড়াইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বড়াইদ ইউনিয়নের চেয়ারম্যান গাজী আব্দুল হাই, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বাবু। ফরিদপুরে ভাঙ্গায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ঘোড়া প্রতীকের প্রার্থী সাবেক ছাত্রনেতা মুখলিসুর রহমান সুমন ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সোমবার প্রতীক প্রাপ্তির পর তিনি ভাঙ্গা বাজার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে বাজারের অলিগলিতে ঘুরে লিফলেট বিতরণ, গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, পৌর আওয়ামী লীগ শহীদুল হক হিরু মুন্সি, গোলাম কিবরিয়া বিশ্বাস, দেলোয়ার মাতুব্বর সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ষষ্ঠ ধাপে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। চেয়ারম্যান প্রার্থী মোশাররফ সর্দার কোদালপুর, বালুচরা ও আওয়ালপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে লিফলেট বিতরণ করে কুশল বিনিময়ের মধ্য দিয়ে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। এ সময় কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. মিজানুর রহমান ও আওয়ামী লীগ নেতা সৈয়দ বসির সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে আওয়ামী লীগ নেতা মাসুদ আলম নির্বাচনী প্রতীক ঘোড়া মার্কা পেয়ে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় ও মিছিল করেছেন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, বাল্যবিবাহ ও ইফটিজিং বন্ধে আলেম সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয়েছে। সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কিয়া। আর উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোহাম্মদ আব্দুল বারিজ, সুপারভাইজার মহিউদ্দিন খান, ইউনুস আলী। ঝিনাইদহে তামাক গ্রহণ ও ব্যবহার বন্ধে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। সিভিল সার্জন সম্মেলন কক্ষে প্রশিক্ষণের আয়োজন করেন জেলা স্বাস্থ্য বিভাগ। এতে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার মেহেদি হাসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। প্রশিক্ষণে তামাকজাত পণ্যের অপব্যবহার বন্ধে প্রশিক্ষণ প্রদান করা হয়। টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল স্কিল ফর স্টুডেন্টস ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে কনফারেন্স রুমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ফরহাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন আইসিটি ডিভিশনের বিসিজি ইডিজি এর প্রকল্প পরিচালক সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ARM সোলাইমান। ব্রাহ্মণবাড়িয়া বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সদর উপজেলা সহ পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোনাব্বর হোসেন। সদর উপজেলা ও পৌর এলাকার 16,618 জন উপকারভোগীর মাঝে কার্ডের মাধ্যমে এই পণ্য বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে 5 কেজি চাল, 2 লিটার তেল, 2 কেজি ডাল দেয়া হচ্ছে। ঝিনাইদহের মহেশপুর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সাথে
মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা হয়েছে। যুদ্ধকালীন কমান্ডার ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শরীফ শাওন, সাবেক ডেপুটি কমান্ডার রবিউল আউয়াল। সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মা ও শিশুর খাদ্য সমাবেশ হয়েছে। সকালে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাফসান রেজার সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার সাব্বির আহমেদ সিফাত, মেডিকেল অফিসার মারুফ হোসেন। বাঞ্ছারামপুরে বিদেশে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণের কর্মশালা হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করে ওয়েলফেয়ার সেন্টার, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মনসুর। গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বরিশালের গরু নদীতে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলম মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা বেগম সহ অন্যান্যরা। রংপুরে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে আন্তঃসাম্প্রদায়িক উত্তেজনা ও বৈষম্য কমিয়ে সংখ্যালঘুদের সমান সুরক্ষা সহায়তা প্রদান শীর্ষক সেমিনার উপজেলা ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, সিনিয়র প্রজেক্ট অফিসার ইরফানুল বারী সহ উপজেলা জাতীয় আদিবাসী পরিষদ, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ। ভোলায় জেলা উপজেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ভোলা জেলা কার্যালয়ের হলরুমে এই কর্মশালা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডি ভোলা নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র ক্রিলিক প্রকল্প পরিচালক ও এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাকিম। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। নানা আয়োজনের মধ্যে ছিল প্রাথমিক মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, গর্ভবতী নারীদের জন্য স্বাস্থ্য শিক্ষা, বিনামূল্যে রোগ নির্ণয়, চিকিৎসা ঔষধ প্রদান, কৈশোরকালীন স্বাস্থ্যসেবা প্রদান। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া ও জেলা পুষ্টি কোঅর্ডিনেটর ডাক্তার রাহেনা ইসলাম। নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ 2024 উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নওগাঁ সিভিল সার্জন সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে নওগাঁ সিভিল সার্জনের বাস্তবায়নে সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। নওগাঁ সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নওগাঁ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ, পরিবার পরিকল্পনার উপপরিচালক আনোয়ারুল কবির, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক। দিনের আলোয় রাতের আনন্দ পাওয়া যাবে কিছু রেস্তোরাঁয়, করা যাবে অবাধ মেলামেশা। বন্দরনগরী চট্টগ্রামের চকবাজারেই আলো আধারের এসব কথিত রেস্টুরেন্টে চলছে জমজমাট ব্যবসা। ভোক্তা অধিকারের অভিযানে এমন একটি রেস্তোরাঁয় পাওয়া গেল কন্ডোম ও মাদকদ্রব্য গ্রহণের উৎপাদন। পরে সেটি সিলগালা করা হলেও পুরো চকবাজারে চলছে এমন আরও কয়েকটি ডার্ক রেস্তোরাঁ। থানার অদূরেই এসব অসামাজিক কর্মকাণ্ড চললেও যেন হুঁশ নেই পুলিশের। চট্টগ্রাম থেকে মামুনুর রশিদের তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। চট্টগ্রাম নগরীর শিক্ষাপাড়া হিসেবে খ্যাত চকবাজার, কয়েকশো কোচিং সেন্টার, কলেজ ও স্কুল মিলিয়ে এখানে যাতায়াত হাজার হাজার শিক্ষার্থীর। আর এখানেই চলছে বেশ কিছু কথিত রেস্তোরাঁ। বাহির থেকে কফি শপ, চাইনিজ রেস্তোরাঁ বলা হলেও ভেতরে এসব অসামাজিক কার্যকলাপের চারণভূমি।
দুপুরে ম্যাক্স কফি শপ নামে এমনই একটি প্রতিষ্ঠানে হানা দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভেতর থেকে তালা দিয়ে এই প্রতিষ্ঠানে ঢুকতে পাওয়া গেল কন্ডোম ও মাদকদ্রব্য গ্রহণের নানা সরঞ্জাম। ছোট ছোট খুপড়ি ঘর করে এখানেই চলছে অসামাজিক কার্যকলাপ। শুধু 2টা ডিম লাইট চলমান আছে, আর কোনো লাইট ছিল না, আলো আধারই একটু একটু করে দেখতে পাচ্ছিলাম। সোহেল সাহেব, উনি এটার তত্ত্বাবধায়ক ম্যানেজার, ওনার সাথে কথা বললাম। প্রথমে সব কিছুই অস্বীকার করেছেন। তারপরে এখানে আমরা যখন অস্বাভাবিক কিছু দেখলাম, এখানে একটা আপনি দেখেছেন একটা অসামাজিক কার্যক্রমের উপকরণও এখানে পাওয়া গিয়েছে। বাতির মধ্যে এসব রেস্তোরাঁয় লাগানো থাকতো গোপন ক্যামেরা। পরে সেই রেস্তোরাঁ সিলগালা করা হয়। অর্ধ লাখ টাকা জরিমানার পাশাপাশি আটক করা হয় কর্মচারীকেও। এখানে আসে বেশিরভাগ কাপল কাস্টমার আসে, ছেলে মেয়েরা বেশিরভাগ আসে স্কুল কলেজ। একটা কাস্টমারে কি আনছে না আনছে এগুলি আমি খেয়াল করি না, তো কিছু ওনারা খাবার চায়, আমরা খাবার ফুড বিক্রি করি। শুধু এটি নয়, পুরো চকবাজারে আরও বেশ কয়েকটি রেস্তোরাঁ চলছে অবাধে। থানার অদূরে এসব অসামাজিক কার্যক্রম চললেও তেমন কোনো তদারকি নেই পুলিশের। এসব কর্মকাণ্ডে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। এই ধরনের পরিবেশ আমাদের শিক্ষার্থীদের জন্য, শিক্ষা বান্ধবের জন্য অত্যন্ত ক্ষতিকর, যা আমাদের সামাজিকভাবে কোনোভাবে মেনে নেওয়া যায় না। অভিযোগ করে তো মহিলারা ওঠে, ছেলেরা উঠে, কি করে না করে কি জানি। এখানে স্কুলের ছাত্রছাত্রীরা যায়। ভোক্তা অধিকারের অভিযানে ধাবা নামে আরও একটি রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এসব অবৈধ রেস্তোরাঁয় স্থানীয় কাউন্সিলর, ছাত্র সংগঠন ও প্রশাসনের পৃষ্ঠপোষকতারও অভিযোগ রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।